আজকে আমরা কোনো রকম পক্ষপাত ছাড়াই শুধুমাত্র ডেটার উপর ভিত্তি করে শিবপুর বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক অর্থনীতি বোঝার চেষ্টা করব আর দেখব কিভাবে সাধারণ মানুষের আকাঙ্ক্ষাকে অগ্রাধিকার দিয়ে একটা কার্যকরী নেতৃত্বের ব্লুপ্রিন্ট তৈরি করা যায়। চলুন সবার আগে পশ্চিমবঙ্গের মানচিত্রে শিবপুরকে একবার দেখে নিই। হাওড়া জেলার মধ্যে হুগলি নদীর ঠিক পাশেই এই শহরে কেন্দ্রটা অবস্থিত। এখানকার মানুষের জীবন, জীবিকা, অর্থনীতি আর প্রতিদিনের সমস্যা সবকিছুই কিন্তু এই নদীকে ঘিরে আবর্তিত হয়। কিন্তু আসল প্রশ্নটা হল, যখন একজন ভোটটা দেন তখন তার সিদ্ধান্তের পেছনে ঠিক কোন জিনিসটা কাজ করে? এটা তো শুধু ভূগোল বা জনসংখ্যার হিসেব নয়, এটা আসলে মানুষের প্রতিদিনের অভিজ্ঞতা, তাদের আশা আর তাদের ভবিষ্যতের প্রশ্ন। তো প্রথম ধাপে আমরা শিবপুরের মাটির কাছাকাছি যাওয়ার চেষ্টা করব, মানে এখানকার বাস্তব পরিস্থিতিটা ঠিক কী সেটা বুঝব। কোনো সংখ্যা বা ডেটা দেখার আগে এখানকার মানুষের দৈনন্দিন জীবনযাত্রা আর তাদের জীবিকা কেমন, সেই গভীরে যাওয়াটা খুব জরুরি। শিবপুরের জনসংখ্যার দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব এখানে প্রায় ৭২.৯% হিন্দু আর ২৬.২% মুসলিম সম্প্রদায়ের বাস। তফসিলি জাতিভুক্ত মানুষের সংখ্যাও প্রায় ১৪.৮%। কিন্তু শুধু সংখ্যা দিয়ে তো আর সমাজকে বোঝা যায় না, তাই না? এই সংখ্যাগুলোর পেছনে রয়েছে একটা জটিল সামাজিক বুনন, যেখানে মাহিষ্য, অন্যান্য ওবিসি সম্প্রদায় আর ভিন রাজ্য থেকে আসা শ্রমিকদের একটা বড় ভূমিকা আছে। এখানকার মানুষের জীবনে কিছু সমস্যা যেন একেবারে গেঁথে গেছে। ভাবুন তো, ভাঙা রাস্তা, অপর্যাপ্ত ড্রেনেজ, এগুলো তো রোজকার ভোগান্তি। জলের সাপ্লাই অনিয়মিত, একসময়কার জমজমাট স্টিল আর পাটের কারখানাগুলো আজ ধুঁকছে। এর ফলে শুধু কিছু কারখানা বন্ধ হয়নি, হাজার হাজার পরিবারের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। রেশনে যে চাল গম পাওয়া যায় তার মান নিয়েও লোকের অভিযোগ আছে। আর হুগলি নদীর জন্য বন্যার ভয় তো একটা ১২ মাসের চিন্তা। এইসব ডেটা, এইসব পরিসংখ্যান, সব কিছুর সারমর্ম যদি একজন সাধারণ নাগরিকের কথায় শুনতে চান, তাহলে সেটা হবে অনেকটা এই রকম। আমাদের রাস্তা ভাঙা, জল ঠিকমতো পাই না, আর ছেলেমেয়েদের হাতে কোনো কাজ নেই। প্রত্যেকবার ভোটের আগে প্রতিশ্রুতি শুনি, কিন্তু প্রতিবারই বিশ্বাসটা ভেঙে যায়। এটাই হলো ডেটার পেছনে আসল সত্যিটা, মানুষের মনের কথা। এবার চলুন দেখি নির্বাচনের ফলাফল আমাদের কি বলছে। এটাকে শুধু হারজিতের খেলা হিসেবে দেখলে চলবে না, এটা আসলে মানুষের মতামতের একটা খুব স্পষ্ট সংকেত। এই স্লাইডটা খুব মন দিয়ে দেখুন। ২০১৬তে শাসক দল ভোট পেয়েছিল ৬১.৮%, কিন্তু মাত্র ৫ বছরের মধ্যে ২০২১-এ সেটা এক ধাক্কায় ১১%-এরও বেশি কমে দাঁড়াল ৫০.৭%। আর অন্যদিকে দেখুন, প্রধান বিরোধী দলের ভোট শেয়ার প্রায় ৩২.৮%-এ পৌঁছে গেল। এই বিশাল পরিবর্তনটা কিন্তু উপেক্ষা করার মতো নয়। এই সংখ্যাটা দেখুন, +৫৫,৮০৪। ভাবা যায়? যেখানে ২০১৬তে বিরোধী দলের ভোট ছিল মাত্র ১০০০ কাছাকাছি, ২০২১-এ সেটা প্রায় ৬০,০০০-এ পৌঁছে গেল। এটা সামান্য কোনো পরিবর্তন নয়, এটা একটা বড় রাজনৈতিক বদলের স্পষ্ট ইঙ্গিত। এটা প্রমাণ করে যে ভোটারদের একটা বড় অংশ একটা নতুন বিকল্পের দিকে ঝুঁকছিল। আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখুন, ভোটার উপস্থিতি ২০১৬ সালের ৮২.৩% থেকে কমে ২০২১-এ ৭৮% হয়ে গেল। এই যে প্রায় ৪% মানুষ ভোট দিতে এলেন না, এটা কিন্তু রাজনীতিক ব্যবস্থার উপর এক ধরনের নীরব অনাস্থা বা হতাশার লক্ষণ হতে পারে। তো ফলাফল তো আমরা দেখলাম, কিন্তু প্রশ্ন হল, এমনটা হলো কেন? চলুন এবার সেই কারণগুলো খোঁজার চেষ্টা করি। কেন মানুষের সঙ্গে নেতৃত্বের বিশ্বাসের সম্পর্কে এই চির ধরল? বর্তমান বিধায়কের দিকে তাকালে একটা দ্বৈত ছবি চোখে পড়ে। একদিকে তার তারকা পরিচয়, মন্ত্রীর পদ, দলের শক্তিশালী সাপোর্ট, অনেক কিছু আছে। কিন্তু অন্যদিকে মাটির সঙ্গে তার যোগাযোগটা কতটা? মানুষ কি তাকে কিছুটা বাইরের লোক হিসাবে দেখে? এই দুটো দিকের মধ্যে যে ব্যবধান, আসল চ্যালেঞ্জটা ঠিক সেখানেই লুকিয়ে আছে। মানুষের এই ক্ষোভের পেছনে যদি আমরা মূল কারণগুলো খুঁজি, তাহলে ৪টে বড় জিনিস সামনে আসে। ১. দুর্নীতি,
যেমন ধরুন শিক্ষক নিয়োগের মতো কেলেঙ্কারি, যা মানুষের বিশ্বাসে আঘাত হেনেছে। 2. কাটমানির সংস্কৃতি, যা সরকারি কাজের গুণমানের ওপর থেকে ভরসা তুলে দিয়েছে। 3. ভোটের পরে ঘটা হিংসার ঘটনা, যা সাধারণ মানুষের মনে একটা ভয় আর নিরাপত্তাহীনতা তৈরি করেছে। আর 4 নম্বর হল জাতীয় স্তরের কিছু বিতর্ক, যা স্থানীয় সমাজও বিভেদ তৈরি করেছে। এখানে একটা কথা মনে রাখা খুব জরুরি। একজন নেতা যখন জনসম্মুখে কথা বলেন, তার প্রত্যেকটা শব্দের একটা ওজন থাকে, একটা দায়িত্ব থাকে। আমাদের সংবিধান কিন্তু প্রত্যেক নাগরিককে সম্মান আর মর্যাদা দিয়েছে। এই বোধটা সবকিছুর ঊর্ধ্বে থাকা উচিত। এই যে পরিবর্তনটা আমরা দেখলাম, এটা কিন্তু হঠাৎ করে একদিনে হয়নি। এর পেছনে একটা লম্বা ইতিহাস আছে। চলুন একটু পেছনে ফিরে দেখি শিবপুরের রাজনৈতিক হাওয়া ঠিক কিভাবে কোন পথে বদলেছে। এই টাইমলাইনটা দেখুন। 2016-তে ছবিটা ছিল প্রায় একতরফা, কিন্তু 2019-এর লোকসভা ভোটেই কিন্তু ইঙ্গিতটা পাওয়া গিয়েছিল যে ব্যবধান কমছে। 2021-এ এসে তো বিরোধী দলের ভোট শেয়ার প্রায় 33% পৌঁছে গেল। আর 2024-এর লোকসভা ভোটের ফল এটা পরিষ্কার করে দিল যে শিবপুরের লড়াইটা এখন পুরোপুরি দ্বিমুখী। রাজনীতিতে একটা কথা খুব চলে, স্লিপার ব্লকস, মানে এমন কিছু ভোটার গোষ্ঠী যারা সাধারণত চুপচাপ থাকে, কিন্তু ভোটের দিন পুরো খেলার নতিজাটা ঘুরিয়ে দিতে পারে। শিবপুরে এই রকম গোষ্ঠী কারা? হতে পারে শাসক দলের উপর হতাশ কিছু পুরনো সমর্থক, বা হয়তো দিশেহারা বামপন্থী ভোটার, কিংবা অবাঙালি ব্যবসায়ীরা। এদের মন বোঝাটা ভবিষ্যতের জন্য খুব জরুরি। তো সমস্যা তো অনেকগুলো চিহ্নিত হল, কিন্তু সমাধানটা কি? এই ভোটারদের বিশ্বাস কিভাবে আবার ফিরিয়ে আনা যাবে? শুধু কথায় তো আর হবে না, এর জন্য দরকার একটা নক্কর পরিকল্পনা। চলুন এবার সেরকমই একটা ডেটা ভিত্তিক উন্নয়ন পরিকল্পনার দিকে নজর দেয়া যাক। শিবপুরের সবচেয়ে বড় জ্বালা হল যুবকদের বেকারত্ব। এর একটা বাস্তব সমাধান হতে পারে এই প্রস্তাবটা। ভাবুন তো, এলাকার বন্ধ হয়ে যাওয়া মিলের জমিতে 1200 কোটি টাকার একটা আধুনিক ইন্ডাস্ট্রিয়াল পার্ক। প্রাথমিক অনুমান বলছে এর থেকে সরাসরি প্রায় 5000 নতুন চাকরি তৈরি হতে পারে। এটা এলাকার অর্থনীতিতে একটা নতুন প্রাণের সঞ্চার করতে পারে। আরেকটা বড় প্রজেক্ট হল এই হাওড়ার রিভারফ্রন্টকে নতুন করে সাজিয়ে তোলা। এর জন্য 800 কোটি টাকা বিনিয়োগের একটা পরিকল্পনা রয়েছে। এর দুটো বড় লাভ, একদিকে যেমন পর্যটন বাড়বে, স্থানীয় ব্যবসা বাড়বে, তেমনি বন্যার মতো একটা বড় প্রাকৃতিক বিপদ থেকেও এলাকাকে বাঁচানোর জন্য একটা স্থায়ী ব্যবস্থা তৈরি হবে। এই টেবিলটা দেখুন, এখানে শুধু প্রকল্পের নাম আর টাকার অঙ্ক নেই, এখানে বলা আছে যে সাধারণ মানুষ এর থেকে সরাসরি কি পাবে। যেমন ধরুন 5000 কোটি টাকার হাওড়া মেট্রো লিঙ্ক, এটা চালু হলে মানুষের যাতায়াতের সময় প্রায় অর্ধেক কমে যাবে, মানে মানুষ রোজ অনেকটা সময় নিজের পরিবারের জন্য পাবে। বা জল জীবন মিশন, মাত্র 1 বছরের মধ্যে প্রত্যেক বাড়িতে পরিষ্কার পানীয় জলের সংযোগ। এগুলো হলো আসল রিটার্ন অন ইনভেস্টমেন্ট। তো এত ডেটা, এত বিশ্লেষণ, এই সব কিছুর শেষে আমরা কি বলতে পারি? আমরা এক নতুন ধরনের নেতৃত্বের রাস্তার কথা বলতে পারি, যে নেতৃত্ব হবে দায়বদ্ধতার ওপর ভিত্তি করে, একটা কৌশলগত পরিকল্পনার ওপর ভিত্তি করে, আর সবচেয়ে বড় কথা, মানুষের বিশ্বাসের ওপর ভিত্তি করে। আর আজকে ডিজিটাল যুগে আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, ভোটারদের সঙ্গে যোগাযোগ করার সময় তাদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তাকে সম্মান করা। ডিপিডিপি আইনের মতো কাঠামো আমাদের এটাই শেখায় যে মানুষের অনুমতি ছাড়া তাদের তথ্য ব্যবহার করা অনুচিত। এটা আধুনিক সুশাসনের একটা অপরিহার্য অঙ্গ। শেষ কথা হলো এটাই, সরকার চালানো মানে হলো মানুষের বিশ্বাস অর্জন করা। মানুষ যে 5 বছরের জন্য ভোটটা দেয়, ওটা কোনো জায়গার মালিকানার দলিল নয়, ওটা আসলে একটা ঋণ, যা প্রতিটা দিন ভালো কাজ করে শোধ করতে হয়। এটাই হলো জনমুখী রাজনীতির আসল মূল কথা।